হ্যালো বন্ধুরা, দিনের আজকে আমার প্রথম ভিডিও। এখানে বসে ভিডিও করছি, বাইরের সাউন্ড আসবে, কিছু করার নেই, কী করবো বলো। আর ঘরে বসে ভিডিও করতে পারতাম, মা এসছে, ঘরে মা আছে, যার জন্য আমি এখানে বসেই করছি। যাই হোক, এই ভিডিওটা কালকে রাতে দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। আমার খুব ইচ্ছেও ছিল এই ভিডিওটা আমি রাতে দেবো, বাট কালকে রাতে আমি ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম করবো, ঠিক ওই সময়ে আমার ছোটো মেশো আসে, আর কেউ আসলে তো বুঝতেই পারো ভিডিও করা পসিবল হয় না, তার সাথে একটু কথা বলতে হয়। আর আজকে সকাল থেকে আমার পক্ষে ভিডিও করা পসিবল হয়নি, কারণ আমার না প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে। তোমরা জানো আমার স্পাইনাল কর্ডে প্রবলেম আছে, মানে চোট আছে, আমার ভার্টিকা L5টা সামনে এগিয়ে গেছে আর কি। তো এত পেইন হচ্ছে, আমি জাস্ট ডাক্তার দেখিয়ে এইমাত্র ফিরলাম, আমাকে দেখে বুঝতেই পারছো। বলছি কি বন্ধুরা, এই যে সোশ্যাল মিডিয়ায় ওয়াইটিতে এত নোংরামি চলছে, কেউ বিয়ে নিয়ে নোংরামি করছে, কেউ প্রেম নিয়ে করছে, কেউ ফ্যামিলি নিয়ে করছে, কেউ ঝগড়া দেখাচ্ছে, কেউ রোগ নিয়ে করছে। তা বলি কি আমার না প্রচুর রোগ, তোমরা কমেন্টস করবে কিন্তু। হ্যাঁ, আমি একটু রোগ নিয়ে একটুখানি করি, মানে আমার তো রিয়েল রোগ, আমি একটু করি। দেখো আমার মানে পিটুইটারি, লাং, কিডনি, ইউট্রাস, তারপরে স্পাইনাল কর্ড, প্রত্যেকটাই। আমার ক্যান্সার নেই, কিন্তু ক্যান্সারের থেকে কি কোনো অংশে এগুলো কম। তারপরে এখন রেটিনাতেও একটু সমস্যা আসছে, যদিও এখন অনেক কিওর, মানে 97%-এর ওপরে কিওর, যার কারণে আমি তোমাদের কমেন্টসে রিপ্লাইগুলো করি না, মানে একটু ডিস্টেন্সটা বজায় রাখার চেষ্টা করি। যদি বেশি কিছু হয়ে যায় বুঝতেই তো পারো, তাহলে আমার ওটি করতে হবে, আর চোখের ব্যাপার, তাই জন্য একটু মেনটেন করার চেষ্টা করি। মেনটেন করেছি বলে আমার রিপোর্টস ভালো এসছে চোখে। এটা বলা উচিত হয়নি, এটা নিয়েও খেলা উচিত ছিল, তাই না? বলে আমি অ্যাকচুয়ালি বোকা। তবে যাই হোক, আমার রিয়েলি মানে খুব কালকে থেকে খুব পেইন হচ্ছিল আমার কোমরে, যার কারণে আমি এইমাত্র ডাক্তার দেখিয়ে আসলাম, ডক্টর অম্বর কোনার। এ পূজা, শুনেছিস? ডক্টর অম্বর কোনার, চাইলে তোকে প্রেসক্রিপশন শো করে দেবো, তোকে কেন সবাইকে শো করে দেবো। জার্মানির থেকে উনি আর কি পাস আউট করেছে, বুঝেছিস তো? 1 মাস আগে কি ওনার কাছে নাম লেখাতে হয়, ওয়েটিংয়ে থাকতে হয়, তাকে দেখিয়ে আসলাম। তারপরেও আমি খেলতে পারছি না এইসব নিয়ে, বুঝতে পেরেছিস? আচ্ছা, ভিডিও তো আমি করবো, ধামাকা ভিডিও করবো। কেস নিয়ে কতদূর আগিয়েছি কালকে তোমাদের বলেছিলাম, হাটে বাজারে দাদাভাইয়ের সঙ্গে যোগাযোগ করব, কতটা কি আগিয়েছি, কতটা কি করেছি, আর কেসের ভয়ে পূজা প্রমাণ লোপাট করলো, সবটা নিয়ে আজকের আমার ভিডিও। ধামাকা ভিডিও হতে যাচ্ছে, আরও অনেক কিছু আমি আজকে আউটবাস্ট করবো তোমাদের সামনে, সবটা নিয়ে ভিডিও হবে। তোমরা আমার সঙ্গে থাকো। তবে ভিডিও শুরুর আগে একটা কথা পার্সোনালি আমি একটু তোমাদের কাছে জানতে চাইছি। তোমরা কাইন্ডলি যারা জানো আমাকে একটু কমেন্ট সেকশানে নক করো, ল্যাপ্রোস্কপিতে কেমন কি খরচ হয়, আর ল্যাপ্রোস্কপি করার পরে কত দিন রেস্টে থাকতে হয়। এই দুটো ইনফরমেশান আমার ভীষণ দরকার, বিকজ আমার হয়তো খুব শিগগিরই একটা মানে ওটি করতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা ওটি, সেগুলো পরে বলবো। তবে তোমরা কাইন্ডলি আমাকে একটু জানিও, কারণ আমার ক্যাপাসিটিটাও তো দেখতে হবে। এই মুহূর্তে যেহেতু আমার বাড়ির কাজ চলছে, বুঝতেই পারছো খুব সমস্যা, তো একটুখানি আমাকে জানিও, তারপরে বিষয়টা দেখা যাক। যাই হোক, চলো ভিডিও শুরু করবো। তার আগে একটুখানি ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কালকে অনেকে কয়েকটা কমেন্টস আমি দেখলাম, আমি কমেন্টসে রিপ্লাই করতে পারিনি, বিশ্বাস করো আমার চোখটার জন্য করতে পারছি না, বাট আমি কমেন্টস কিন্তু সবটাই দেখি। তো সেই কমেন্টসে দেখলাম তোমরা অনেকে বলেছো, দিদি কেস তুমি করো, একে এই জঞ্জাল ওয়াইটি থেকে সরাও, আমরা তোমায় টাকা দেবো না গো, আমি স্ক্যানার দেবো না। তোমরা সেরকম ভেবো না, আমি সেই ধরনের নই। যদি কেস আমাকে লড়তেই হয়, ও যদি কেস লড়ার জন্য রেডি থাকে, তাহলে আমি নিজে থেকেই পারবো ওইটুকু লড়তে, কারণ ওকেও তো মানে আমাকে যদি ইনভেস্ট করতে হয় ওকেও করতে হবে, তাই না? তো সেটা করার চেষ্টা করবে, বা যদি সেটা অনেক হিউজ হয়ে যায় তখন সেটা অনেক পরে দেখা যাবে। তবে একে তো এর নোংরামি তো বন্ধ করতে হবে। নোংরামি কিন্তু বন্ধ হয়নি, শর্টস দিচ্ছে যে আমি অনেক বড় পাপ করছি, মেয়ের কানের দুলটাও বিক্রি করে দিচ্ছি। এই তুই একই কানের কতবার বিক্রি করিস একই জায়গায়? মানে তুই বিক্রি করিস আবার সোনার দোকানের কাস্টমার, উনি আবার তোকে দেয় ভিডিও করার জন্য। এই একই কানের তুই এই কয়েক মাস আগে আবার বিক্রি করেছিলি না? একই কানের তুই সেই আগের শর্টসগুলোই দিচ্ছিস। কি চালাক রে তুই, তুই তো ধুরন্ধর জালিয়াত মেয়ে ছেলে রে, ধুরন্ধর জালিয়াত মেয়ে ছেলে। তারপরে আবার ওর হাজব্যান্ডের সঙ্গে, ওর হাজব্যান্ডের কোলে দিন দিন শেষ হয়ে যাচ্ছে চিকিৎসা কর। এই না, ওর আবার আন্ডার আর্মসে কিন্তু হয়েছে, ওটি হয়েছে। এই তো ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আন্ডার আর্মসে ওটি হয়েছে। মানে এই আমার তোমাদের এই রাইট সাইডের আন্ডার আর্মসে একটা লিম্ফ নোড ছিল, এখনও আমার এই আন্ডার আর্মসটা না ফুলে আছে, লিম্ফ নোডটা এখন নেই। আগে মানে এরকম, মানে ওটা আমার ডিস্টার্ব করতো না, মানে আমার অনেক বছর ধরে, বহু বছর ধরে, বিয়ের অনেক আগে থেকে, আমি যখন ক্লাস 5-5-এ পড়ি, কি হয়েছিল বলে তো, আমি তখন অত বুঝতাম না
নই বাবা মায়ের সঙ্গে, এখনো বাবা মায়ের সঙ্গে ফ্র্যাঙ্ক নই এখনকার ছেলেমেয়েদের মতো। তো আমার এখানে একটা ফুসকুড়ির মতো হয়েছিল, কয়েকদিন ছিল, তারপরে যখন ওটাকে প্রেস করি মানে ওটা যখন শুকিয়ে যায় তখন ওখান থেকে একটা এত বড় মানে কালো রঙের এরকম এই সাইজের হবে একটা শ্বাসের মতো বেরোয়। তারপর থেকে এই আন্ডার আর্মসটা না আমার এরকম ফুলে থাকতো, আর টাচ লাগলে ব্যথা করতো, এমনি ব্যথা করতো না। তো ওইভাবে বহু বছর কেটে যাওয়ার পর কাউকে বলি ঠলিনি, আমি আমার বাড়িতেও বলিনি। তো ওইভাবে কেটে কুটে যাওয়ার পর মানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখছি কি মানে আমার ব্রেস্টের সাইডটা টন 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 খুব যে মারাত্মক যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না এমনটা নয়, মানে টন 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 করতো। আমি যখন ব্যাঙ্গালোরে যাই তখন ডক্টরকে আমি যখন সবটাই বলি, সব ডক্টরই যখন দেখানো হয় তখন আমি এইটাও বলি। তো আমার তখন বুকে ইউএসজি হয়েছিল, এমনিতে আমার লাঙে ইনফেকশন, তার জন্য আমাকে যে পালমোলজিস্ট ডিপার্টমেন্টে যাকে আমি দেখিয়েছিলাম ডক্টর ভুলে গেলাম নামটা, সত্যনারায়ণ মাইসু, ওনাকে দেখিয়েছিলাম। তো উনি আমাকে ইউএসজি দিয়েছিলেন বুকে। তো তখন আমি বলেছিলাম, তো তখন আমার এই আন্ডার আর্মসটা নেওয়া হয়েছিল এবং তারপরে আমি জানতে পারি যে আমার ব্রেস্টও মানে এই আন্ডার আর্মসের সঙ্গে ব্রেস্টটা তো কানেক্টেড। তো ওখানে একটা লিম্ফ নোড আছে, কিন্তু সেটার জন্য ডক্টর কিন্তু আমি কিন্তু জানিও না ডক্টর আমাকে যে মেডিসিন দিয়েছেন বা ওটার জন্য আলাদা কোনো ডক্টরের কাছে আমার রেফার করেছেন সেটা না, ওটার জন্য আমাকে আলাদা কোনো ডক্টরের কাছে রেফার করেনি। টোটাল আমাকে 11টা ডক্টরের কাছে রেফার করা হয়েছিল, মেডিসিন থেকে শুরু করেছিলাম, বাকি ওরাই আমাকে সব জায়গায় রেফার করেছিল, কিন্তু ওটার জন্য আলাদা কোথাও রেফার করেনি, কারণ ওটা হয়তো নর্মাল ছিল, ওরাই মেডিসিন দিয়েছে, তাতেই আমার ঠিক হয়ে গেছে। আমি পরে দেখেছি যে ওখানে আমার সমস্যা যখন আমি এখানে আমার ওই রিপোর্টসগুলো দেখাই, আমার অন্য কোনো সবসময় তো আর ব্যাঙ্গালোর যাই না, তখন ওই গাইডের জন্য যখন দেখাতে গেছিলাম ইউটারাসের জন্য, তখন আমাকে বলেছে যে ব্রেস্টে এটা ছিল, কিন্তু তার আগে পর্যন্ত জানতাম না। তা বলি কি এই মানে তোর তো ব্রেস্টে লিম্ফ নোড, আমার না হয় ইয়েতে ছিল আন্ডার আর্মসে, এখন নেই, এখন ফুলে আছে ঠিকই, এখন আর ওই শক্ত নেই, ব্যথা নেই, কিচ্ছু নেই ওখান থেকে মানে ওই মেডিসিনগুলো নেওয়ার পর থেকে। তো তোর ব্রেস্ট না কেটে তোর কেন রে আন্ডার আর্মসটা কাটলো? এই আর তুই সেটা, আমি কালকে ভিডিও দিয়েছি বন্ধুরা, আমি কালকে পূজাকে নিয়ে ভিডিও দিয়েছি, 10 মিনিটের মধ্যে ওখান থেকে হাওয়া হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে এফবি থেকে ওই পোস্টটা হাওয়া। তো ওই পোস্ট হাওয়া করেছিস তো কি হচ্ছে, এই যে নাক থেকে ব্লাড পড়ছে তার সাথে স্ক্যানার, এই তো সব কিছুর সাথে স্ক্যানার থাকে কেন? তো বলেছি না রাস্তায় মাটি নিয়ে বস, এক নাক দিয়ে যে ব্লাড পড়ছে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছো না এফবিতে এই কেস রিলেটেড যে এফবিতে কি হয়েছিল, কমেন্ট করেছে, একটু কেউ বলবে, আমি বলবো আজকে কেন ওর নামে কেস হয়েছিল, আমি আজকে তোমাদেরকে ক্লিয়ারলি বলবো। বলেছি না প্রত্যেক দিন একটু একটু করে আউটবাস্ট করবো, তারপরে আউটবাস্ট করতে করতে পুরো বোম ব্লাস্ট হয়ে যাবে, বুঝেছ? চলো করবো। তো এই যে ওর যে ওই যে এফবিতে যে দিয়েছে নাক থেকে ব্লাড পড়ছে, ওটা ওর নাক থেকে এখন নয়, ওর যখন লিম্ফোমা হয়েছিল মানে এই ঘাড়ে যখন ওর ক্যান্সার হয়েছিল, তোমরা অনেকে বলেছো লিম্ফোমাটা ব্লাড ক্যান্সারই আরই একটা আর কি স্টেজ বা একটা কোনো সাইড আর কি ব্লাড ক্যান্সারেরই অন্যরকম সাইড, মানে রিয়েল ব্লাড ক্যান্সার যেটা সেটা নয়, মানে এক একটার অনেকগুলো ক্যাটাগরি থাকে, তো এরকমই। দেখো আমি তো নিজে ফেস করিনি, আর আমার ফ্যামিলিতে যে কটা ক্যান্সার আমি দেখেছি, আমার মায়ের দিক থেকে সবার লাং ক্যান্সারেই সবাই মারা গেছে। আমি এত বুঝি না, মানে এইগুলো জানি না, তবে যেগুলো যতটুকু আমরা বুঝি আমাদের সেন্স দিয়ে, আমাদের মানে মেধা দিয়ে, সেইটুকু নিয়ে আমি কথা বলি। তো জানি না বলে আমি কিন্তু বারবার বলে দিই যে দেখো আমি জানি না। যাই হোক, তো ওই ঘাড়ে যখন লিম্ফ নোডটা হয়েছিল, তখন যখন কেমো চলে না, কেমো সিএমসি থেকে বলেছে পূজা কালকে রাত্রিবেলা এই ভিডিওটা আমার পোস্ট হওয়ার পর অনেকে আমার ফোন করেছে, সিএমসি থেকে আমাকে ফোন করেছে কালকে রাত্রিবেলা, মানে যারা আমার ভিডিও দেখে, মানে ওখানে আমি বললাম না আমার অনেক মানে সোর্স আছে, আমাদের অনেকেরই তো থাকে না, ডক্টর আমি বলবো না যে আমার ডক্টরের সঙ্গে হাত আছে, সোর্স আছে, ডক্টর ছাড়াও তো ওখানে অনেক স্টাফ থাকে, আর যারা মানে প্রফেশনালি ডক্টর না হলেও ডক্টরের কাছাকাছি। তো কালকে আমার ভিডিও দেখার পর তারা যেহেতু ডিউটিতে থাকে সবসময় দেখতে পারে না, দেখার পর তারা আমাকে মানে একজন আমায় ফোন করেছে এবং তোর আরও অনেক তথ্য আমায় দিয়েছে কালকে, জানিস এমনিতে তো আগে তো দিয়েছেই, আরও দিয়েছে, বলছি এরকম করেছে, বললাম হ্যাঁ দেখে নাও। তারপরে আমার কাছে তো টোটাল স্ক্রিনশটটা ছিলাম, তখন মুখটা ব্লার করে দিয়েছি, সেটাও পাঠালাম। তারপরে আমাকে বললে এই যে এইগুলো নাও, তুমি এইগুলো দেখো ও কত বড় ধুরন্ধর। তো আমি দেখলাম, ভালো কথা, দেখলাম হোয়াটসঅ্যাপে দিয়েছে, সবই পেলাম। যাই হোক, তো ওর যে এই যে নাকের যে ব্লাডটাও দেখিয়েছে ফেসবুকে, ওটা হচ্ছে ওর যখন কেমো চলেছে, কেমো চললে পরে এরকম হয়, নাক থেকে ব্লাড বেরোয়। তো তখনকার একটা পিক ও দিয়ে আর ও সব পুরোনো পিকগুলো দিয়ে থাম্বনেলে দিচ্ছে, আর থাম্বনেল তো 2 দিন বাদে চেঞ্জ হতে থাকে, মানে মানুষ দেখছে যখন ভিউজটা অত হচ্ছে না, আমার আরও চাই, মানে 10,000 হবে না আমার ভাই, লাখে চাই, লাখ হয়েছে হবে না, আমার আরও চাই, মিলিয়নে চাই। ও তাই জন্য আরও বেশি অ্যাট্রাকটিভ থাম্বনেল
ব্ল্যাকমেল দেওয়ার চেষ্টা করে। তখন যে ও অ্যাকচুয়ালি তো ক্যান্সার পেশেন্ট ছিল, তখন যার কারণে ও সারভাইভার। তো সেই জন্য ও যখন ফাইট করেছে তখন তো ও কিছু কমপ্লিকেশন শরীরে, ক্যান্সার শরীরে, একটা রোগ শরীরে থাকলে, তাও ক্যান্সারের মতো মারণ রোগ শরীরে থাকলে তার তো নানা রকম জিনিস ফুটে উঠবে শরীরের মধ্যে। তো তখনকার পিকগুলোও এখন ইউজ করছে। এখন এসে ও যে রোগের কথা বলছে, ওর কোনো রোগ হয়নি, ও সারভাইভার, ও অবজারভেশনে আছে। কেমো চললে কিছু মানে কমপ্লিকেশন শরীরে আসে, যে কোনো কিছু তো দেখো একটা এফেক্ট, একটা মানে রিয়াকশান, এগুলো তো থাকবে, তাই না? তো সেটাই, সেই রিয়াকশান, কেমোর তো একটা রিয়াকশান, শরীরের ওপর একটা রে, অত বড় একটা রে পড়ে, অত মানে মাত্রায়, অত তার টেম্পারেচার, তো সেই রেটার এফেক্টের ফলে পেশেন্টদের অনেক রকম কমপ্লিকেশন আসে। তো সেই কমপ্লিকেশনগুলোই আছে যেগুলো মেডিসিনে কিওর হয়ে যাবে 100-এ, মানে 1,00,000% গ্যারান্টি দিয়ে আমি তোমাদের বললাম। কোথাও কোনো ওটি হবে না। ওর ফাইব্রয়েড হয়েছে, তোমরা একটু ওর কাছে প্রমাণ চাও তো। ওর দাঁতে টিউমার হয়েছে, দাঁতের মাড়ি অনেকেরই ফুলতে পারে, টিউমার হয়ে গেছে। এই তোকে কোন ডাক্তার প্রেসক্রাইব করেছে রে দাঁতে টিউমার হচ্ছে? কবে? কে বলেছে? প্রেসক্রিপশন শো করবি, ঠিক আছে? তোর যে ফাইব্রয়েড হয়েছে কোথায় আছে? প্রেসক্রিপশন শো করবি। স্টোন হয়েছে, এই স্টোনটার গল্প কত মাস ধরে শুনছি, এখন তো খুব বেশি করে খেলছে, আরো আগের থেকে। স্টোনের এখনো পর্যন্ত ওঠেই হয়নি। দিন দিন আমি শেষ হয়ে যাচ্ছি, মানে শর্টসগুলো কি একটু দিন দিন আমি শেষ হয়ে যাচ্ছি। আর কিছু আছে ভিউয়ার্সরা, ভেঙে পড়ো না বোন, ভগবান আছে বোন, ভগবান আছে না, তোমাদের জন্যই বোন আছে। তোমাদেরকে এখানে বেচবে, আবার ওখান দিয়ে কিনবে, বুঝেছো? তোমাদের জন্য এই বোন আছে। এই বোনকে তো চেনো না, একজন ক্যান্সার পেশেন্ট না, এতদিন মুখ খুলিনি, খুব ক্যান্সার পেশেন্ট বাবা। ক্যান্সার পেশেন্টকে নিয়ে তুমি ব্যবসা করছো। ক্যান্সার পেশেন্ট রোজ ড্রিঙ্ক করে, বুঝেছো? ক্যান্সার পেশেন্ট তার স্বামীর সঙ্গে, তাদের একটা জায়গা আছে, ওখানে গিয়ে ড্রিঙ্ক করে। ক্যান্সার পেশেন্ট কি করে করে? ক্যান্সার পেশেন্ট বড়মার মন্দিরে গেছে, গঙ্গা চান করে, ভিজে কাপ পরে ফিরে এসেছে। আর পরের দিন, বাবা আমি তো সংসারের সন্তানের জন্য গেছিলাম, দেখো ভিজে কাপড়ে থাকায় আমি অতত্ব হয়ে পড়েছি। ক্যান্সার পেশেন্ট নীল ষষ্ঠীর উপোস করলো, সারাদিন ফাস্টিং এ ছিল, দেখেছো? শুধু লুচি খাবে, লুচি করছে ওর হাজবেন্ড, ওটুকু দেখালো, কি খেয়েছে দেখেছো? যার বাড়িতে যে সন্তানের জন্য নীল ষষ্ঠী করবে, বাড়িতে সেটি নিরামিষ হবে, তো এটা তো স্বাভাবিক। দেখো, ভগবান কখনো বলেনি নিজেকে কষ্ট দিয়ে তুমি আমায় পুজো করো। ভগবান বলেছে তোমাকে উপোস করতে হবে না, কিন্তু মন পবিত্র রাখো, ভক্তি দিয়ে আমাকে ডাকো। তো সেখানে ও জল ঢেলে এসে লুচি খেয়েছে। যদি আমি আমার সন্তানের জন্য আমি করে এসেছি এত বছর ধরে, ভালো লাগে না পুজোটা, মানে উপোসটা ভাঙাটা উচিত নয়। তো আমি জল সকাল সকাল নিলে তো কোনো টাইমের ব্যাপার নেই, সকাল থেকেই জল ঢালা যায়। সকাল সকাল জল ঢেলে এসে আমি নিরামিষ ভাত খেলাম। উনি লুচি খাবেন, আগের দিন হসপিটাল থেকে বাড়ি এসছেন, ওনার স্টোন আছে, উনি লুচি খাবেন, ওনার হাজব্যান্ড লুচি করবে ওনার জন্য। উনি লুচি খেয়েই পরের দিন ভিডিও দিচ্ছে, আমার বাটা, বুকে পিঠে খালি ওনার বাটা, অথচ কোনো ট্রিটমেন্ট নাই, শুধু বাটা ওনার, বুঝেছো? বাটা। তো উনি লুচি খাবেন, অথচ বাড়িতে সেদিন মুসুরির ডাল রান্না হয়েছে। বাবা কি ভক্তিমতী, ছোঁয়াছানি লাগেনি, সে একই গেছে। তো ধুয়ে মুছে আবার নিয়েছিস না? তোর হাজব্যান্ড, তোর সোকল হাজব্যান্ড ধুয়ে মুছে নিয়েছে না? হ্যাঁ, কেসের ভয়তে তুই সব প্রমাণ লোপাট করছিস। লাভ কি? আমি তো সব ডাউনলোড করে রেখেছি, আর তো সব ওই পিকগুলো রেখে দিয়েছি। আর নাক থেকে ব্লাড পড়ছে, প্রমাণ দিবি? তোর নাক থেকে ব্লাড পড়ছে, কেস হলে তো প্রমাণ তোকে দিতেই হবে, বুঝেছিস? এত মানে তাড়াতাড়ি তুই পার পাবি ভেবেছিস? পার পাবি না তুই এত শিগগিরই। যাই হোক, আমি একটা কথা বলতে চাই। আমাকে কালকে একজন কমেন্টস করেছে, আমি রিপ্লাই কাউকেই করিনি, তাকে রিপ্লাই করার ইচ্ছে ছিল, কিন্তু আমি ওই যে কোমরে ব্যথার জন্য আমি আর কিছুই করতে পারলাম না, বুঝতে পেরেছো? তো যাই হোক, সে বলছে বুঝলাম পূজা মিথ্যেবাদী, বা ও এইভাবে রোগ দেখি ইনকাম করছে, তুমিও তো এখান থেকে ইনকাম করছো নাকি, তোমাকে ইউটিউব পয়সা দেয় না? তো প্রথমত আমি তাকে সম্মান দিয়েই বলছি যে যেরমই হও তুমি ভাই আমার ভিউয়ার্স, এটাই হচ্ছে কথা। নেগেটিভ বলো পজিটিভ বলো, ভিডিও তো দেখেছো, আমি কিন্তু তোমার থেকেও 2 পয়সা পেয়েছি। যাই হোক, প্রথমত চ্যানেলটা আমি আমার মুখটা দেখানোর জন্য খুলিনি, আর এই যে ভাষণগুলো আমি এখানে দিচ্ছি সময় নষ্ট করে, সেটা বেকার দিতে বসিনি, আয় করবো বলে চ্যানেল খুলেছি। আর চ্যানেলটার পেছনে 3 বছর আমি পরিশ্রম করেছি, তবে গিয়ে 11,000 করতে পেরেছি, বুঝেছো? সাবস্ক্রাইবার। যদি আমি এদের মতো নোংরামি করবো, তো 3 মাসে আমি এই চ্যানেলটা 11,000 সাবস্ক্রাইবার করতে পারতাম। আজকে 3 বছর অনেক করতে পারতাম। আমিও বলতাম আমার লাং ক্যান্সার, আমার ব্রেন টিউমার, হ্যাঁ পিটুইটারিতে প্লাকটা জমে গেলে তো টিউমারই হয়, আমার ব্রেন টিউমার, আমার কিডনি খারাপ হয়ে গেছে, আমার লেফট সাইডের কিডনি 9 সেন্টিমিটার বেড়ে গেছে, আমার ইউটারাসে হয়েছে, ক্যান্সার হয়েছে, তাই না? খেলতাম না বলো? খেলতাম তো। আমার স্পাইনাল কর্ড ড্যামেজ, আমি প্যারালাইসিস হয়ে যাব,
যখন 2022-এ আমি তখন নতুন চ্যানেল খুলেছি আর কি, সেই বছরই ব্যাঙ্গালোর গেছি। তোমরা দেখবে আমি কিন্তু ব্যাঙ্গালোর গেছি, আমি অসুস্থ হয়েছি, আমি ডাক্তার দেখাচ্ছি, সবই আপডেট দিয়েছি, কিন্তু কাউকে আতঙ্ক ছড়ায়নি। আর একটা জিনিস নিয়ে 2-3টে ভিডিও করিনি, একটাই ভিডিও করেছি যে আজকের আপডেটে ডক্টর এই বলেছেন, এরপরে এই চলবে, এরপরে এই হবে, ব্যাস, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে মানুষের মানসিকতা। আর আমি কোনোদিনও কি তোমাদের বলেছি, তোমরা একটু কমেন্টস করে যে আমি এখান থেকে ইনকাম পাই না, ইউটিউব আমার ইনকাম দেয় না? ইউটিউব আমার অনেক বেশি করে দেয়, কাউকে 2 টাকা দিলে আমার 200 টাকা দেয়। বুঝতে পেরেছো তো? শুনে নিয়েছো তো? আমি যখন কালকেও পূজাকে নিয়ে ভিডিও করেছি, সেখানেও আমি তোমাদেরকে বলেছি যে দেখো আমি কিন্তু এখান থেকে 2 পয়সা 4 পয়সা হলেও পাই, তোমরা কিন্তু কিছু পাও না, অথচ তোমরা মুরগি হও। আমি কিন্তু ওকে স্ক্যানারে টাকা দিইনি, বলেছি কি না বলো? তো এরা যে ভিডিও দেখে নাকি শুধু থাম্বনেল দেখেই কমেন্ট করে, বলো আমাকে একটু বলো, একটু বোঝাও। বুঝতে পেরেছি? যাই হোক, আশা করি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। সবাইকে এইভাবে ধরে ধরে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু কমেন্টসে রিপ্লাই করতে পারছি না তাই। যাই হোক, এবার আসবো পূজার প্রসঙ্গে। পূজা মারাত্মক অসুস্থ, পূজা মারাত্মক অসুস্থ, পূজা মারাত্মক অসুস্থ, আর সময় নেই, সব শেষ হয়ে যাচ্ছে, অথচ এর কোনো চিকিৎসাও নেই। এই বৌদির মতো পূজাকেও মঙ্গল গ্রহের এলিয়ান এনে ট্রিটমেন্ট করাতে হবে। পূজা সেই দায়িত্ব আমরা সবাই মিলে নিলাম। এই তোমরা ভিউয়ার্সের দায়িত্ব নিয়েছো, সবাই মিলে দায়িত্ব নিলাম। তুই এবার স্ক্যানার তোল, তুই এবার স্ক্যানার তোল। আরেকটা কথা, এফবিতে তোকে নিয়ে আমাদের সেরকম কন্ট্রোভার্সি হচ্ছে না। আমি ভাবছি তোকে নিয়ে করা এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো আমি এফবিতে দেবো, কারণ আমারও তো একটা আইডিয়া আছে। আমি অ্যাক্টিভ নই, আমি কাজ করি না অ্যাকচুয়ালি। তোমরা অনেকে আমাকে বলেছো তুমি প্লিজ কন্ট্রোভার্সি এফবিতে দাও। দেখো, এফবিতে কন্ট্রোভার্সি দিতেই পারি, আমারও এফবিতে আইডিয়া আছে। আমার মনিটাইজেশন হয়নি, ফলোয়ার্সও খুব কম, কারণ আমি ওখানে কাজ করি না। কিছু রিলস দু এক সময়, যেমন পলিতে রিলস করেছিলাম তখন 2-1টা ছেড়েছিলাম, এরকম কিছু রিলস আমি আমার হাজব্যান্ডের সঙ্গে করি, যখন খুব রেয়ার, কারণ আমার চ্যানেলে দেখো রিলস আসেই না, তো তখন আমি হয়তো একটু এফবিতে পোস্ট করি। এফবিতে কন্ট্রোভার্সি দিতে চাই না, কারণ এফবিতে দেখবে সবাই না একটুখানি লাইফস্টাইলটা দেখতে ভালোবাসে, মানে কীভাবে ব্যালেন্স করছে, আর বিশেষ করে কুকিং চ্যানেলগুলো ভালো চলে। তো আমি লাইফস্টাইল দিই না, আমি ভালো লাগে না বলে আমি দিই না। তো আমার একটু অন্যরকম ভিডিও দেওয়ার ইচ্ছে, এফবিতে আমি শুরু করব। আমার আরও একটা চ্যানেল আছে ওয়াইটিতে, সেটাতেও আমি কাজ করি না, প্রায় 1.5 বছর হয়েছে চ্যানেলটা খুলেছি, 10টা কি 12টা রিলস দিয়ে ছেড়ে দিয়েছি, আর কোনো কাজ করি না। ওই চ্যানেলটাতেই আমার একটু অন্যরকম ভিডিওস দেওয়ার ইচ্ছা আছে, সেটার জন্য আমি কোর্স করছি এই মুহূর্তে। অবশ্যই ওটা ভীষণ হেল্পফুল, যদি কন্টেন্ট করতে পারি, হেল্পফুল একটা ক্যাটাগরি, প্রত্যেকটা মানুষকে ভীষণভাবে সাহায্য করবে। এখন আমি কিচ্ছু বলবো না, ওটা খুব মানুষের জন্য প্রয়োজন, মানে ওই ধরনের ভিডিওগুলো মানুষ চায়। তো সেটা এরকম করে আমি করতে পারি না, কোনো কাজ ব্যবসা করবো বলে ব্যবসা করতে আমি বসতে পারি না। মানুষকে মিথ্যে প্রতারণা এগুলো আমার দ্বারা হয় না, হবে না। পার্সোনাল লাইফেও তো আমি পারি না, আমি কোনো কিছুতেই পারবো না, মানে আমি এমন একটা মানুষ, না মিথ্যে বলতে পারি, না মিথ্যে সহ্য করতে পারি। তো সেই জন্য আমি এটার জন্য কোর্স করছি, অনলাইন কোর্স হচ্ছে আমার, 2 দিনে 30,000 টাকা করে নিচ্ছে। তো কোর্সটা আমার কমপ্লিট হয়নি, কারণ অনেকগুলো জিনিসের ওপর আমি কোর্স করছি। কোর্সটা কমপ্লিট হোক, আমি আরও শিখি, তারপরে আমি অবশ্যই সেই ধরনের ভিডিও আমার এফবিতে দেওয়ার ইচ্ছা, মানে ওটা ওই ওয়াইটির ওই চ্যানেলটাতেও দেবো, এফবিতেও দেবো। কিন্তু তার আগে তোর মতো জালিয়াতকে শিক্ষা দেওয়ার জন্য কয়েকটা কন্ট্রোভার্সি তো আমি দিতেই পারি। তো ভাবছি এই তোকে নিয়ে করা এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো আমি দেবো এফবিতে, আমার আইডিতে, এবং অনেকেই শেয়ার করবে, বুঝেছিস? এবার তো তোর এফবির থেকেও মুখটা পুড়বে। তুই ওয়াইটিতে লং ভিডিও দিচ্ছিস না কেন রে? তুই তো বাড়ি চলে এসছিস, তোর তো ওটি হয়ে গেছে, ব্রেস্ট ক্যান্সারের ওটি। এই কোন হসপিটালে হয়েছে রে? আচ্ছা, তোর বাড়ির হসপিটালে হয়েছে। আমাকে একজন বলেছে, তোর বাড়ির পাশের থেকে আমাকে একজন বলেছে, নাম প্রকাশে অনিচ্ছুক, ফিউচারে প্রকাশ করব, তুই নাকি বাড়িতে রোজ ঝগড়া করিস। এই, আর তুই বলছিস তোর মার সাথে সম্পর্ক নেই। গায়ত্রী ঘোষ যার অ্যাকাউন্টে টাকা ঢুকিতেছে সে কে হে বৎস? বিশ্বাস করো বন্ধুরা, কারো ফ্যামিলি টেনে কথা বলতে আমি চাই না। আজকে আমি অনেক কিছু ধুয়ে দিতে পারতাম, শুধু ওকে নয়, আরও অনেককে ধুয়ে দিতে পারতাম, কিন্তু আমি জানি না কেন, অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে হয়তো এটা পারতো, আমি কেন জানি না, কাউকে একটা কিছু বলার আগে নিজেকে সেই জায়গাটা সব সময় বসিয়ে আগে ভেবে দেখি আমি হলে কি নিতে পারতাম। তবে এই মিথ্যে, এই ফ্রড, এদের জন্য মানে নিজেকে রিলেট করি না, যে এদের মতো করে আমি নিজেকে মানে ওই জায়গায় বসে কখনো দেখি না, তাই এদের মুখোশ আমি টেনে খুলবই। কিন্তু ওই যে কারো ফ্যামিলি পার্সনদের আমি পাচ্ছি না, মানে আমার যেন কেমন লাগে। তবে প্রয়োজন পড়লে বলতে হবে, তখনের জন্য ওয়েট করছি। যাই হোক, এবার তোমাদেরকে একটু কেসের ব্যাপারটা বলি, তারপরে বাকি কথা বলবো। সেটা হলো কেসের জন্য তোমরা
তোমরা অনেকেই আমায় বলেছো, আমি কালকে কথা বলেছি, আমি অ্যাডভোকেটের নাম বলবো না যেহেতু তারা প্রফেশনাল আর তারা আমার ফিল্ডে নয়, তো সেই কারণে আমি বলবো না। তো উনি যেটা বললো এই যে জালিয়াতি করছে, এটা তো জালিয়াতি, স্ক্যানার দিয়ে টাকা তুলছে। তো এটার এগেনস্টে কেস যদি করা হয়, আমি কিন্তু ওই থানায় গিয়ে আগে কেস করবো না, আগে হবে কোর্ট কেস। কোর্ট কেস থেকে সেখান থেকে রিসিপ্ট নিয়ে তবেই গিয়ে থানায় এফআইআর হবে, যেটা আমাকে লয়ার বললো। এবং তোকে প্রুফ দিতে হবে তুই তো স্ক্যানার দিয়েছিস, তুই মানে মেজর একজন রুগী, মানে মেজর অসুস্থ তুই আর কি, মানে এতটাই অসুস্থ যে তার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, যেটা তোর পক্ষে পসিবল নয়, কারণ তুই সার্ভাইভার আর এই মুহূর্তেও তোর শরীরের ভেতরে ক্যান্সার আছে। তো তোকে সেটার প্রমাণ দিতে হবে, পারবি তো পূজা? তোকে সেটার প্রমাণ দিতে হবে। হ্যাঁ, কেস সেখানেই হবে, কেস সেখানেই হবে, আগেরবারও যেখানে হয়েছিল, বুঝতে পেরেছিস তো? তোকে প্রুফ দিতে হবে। এবার আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমি ভিডিও করি তাই জন্য আমি এগুলো তোমাদের সামনে তুলে ধরে নিয়ে আসি, যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সত্যিটা মিথ্যেটা বার করাই হচ্ছে আমার কাজ। এবার তোমরা স্ক্যানারে যারা টাকা পাঠিয়েছো, তোমাদের সাথে সব থেকে বড় স্ক্যাম হয়েছে। দেখো, এক্ষেত্রে ভিডিও ধরে সেরকম কিছু হয় না, তবে এগুলো তো প্রতারণা, এগুলোর হয়, কিন্তু স্ক্যানারে তোমরা বিচার বিবেচনা না করে কারো স্ক্যানারে এইভাবে টাকা পাঠাবে না, বা কেউ বললেই একটুখানি বুঝবে, একটু বুঝবে। এমনিতেই পরিস্থিতি কিন্তু খুব খারাপ এই মুহূর্তে আমাদের দেশের, যখন তখন যা কিছু, এইমাত্র জাস্ট একটা নিউজ দেখলাম, নিশ্চয়ই তোমরাও দেখেছো, তো যা কিছু হয়ে যেতে পারে। তো এই টাকা কিন্তু প্রত্যেকের খুব কষ্টের উপার্জিত টাকা, ওর মতো আমরা কিন্তু মানুষ ঠকিয়ে ইনকাম করি না, মানুষ ঠকিয়ে আমরা লাখ লাখ টাকা পুঁজি করতে পারবো না। আমি অতত্য পেনের কালি দিয়ে দাগিয়েছে, এটাও আমার কাছে খবর এসেছে, পেনের কালি দিয়ে, এইটা ও একা তো করেনি, ওর সেই সকাল হাজব্যান্ড পেনের কালি দিয়ে ওকে আন্ডার আর্মসে এটা করে দিয়েছে, বুঝতে পেরেছো? তো তোমরা যারা টাকা দিয়েছো তারা যদি একটা করে এফআইআর করো না, কিছু মানুষও প্রচুর লোক টাকা দিয়েছে, প্রচুর, যেমন এফবিতে দিয়েছে তেমন ওয়াইটির থেকে এফবিতে 4 গুণ বেশি মানুষ দিয়েছে, তাহলে এটা বেশি স্ট্রং হয়। যাই হোক, এটা আমাকে অ্যাডভোকেট বললো, এটাই। তো এবার দেখো, আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে মৃত্যু মানে মানে সরি মৃত্যু বলছি কেন, মানে ওই যে কী বলে, ফাঁসি যাকে দেওয়া হয়, তাকেও একটা লাস্ট মানে তার ইচ্ছে জানা হয় আর কি। তো সেই জন্য এটা আমাকে লয়ার বলেনি, এটা আমি নিজের বিবেক থেকে বলছি। সেই জন্য পূজা, আমি তোকে লাস্ট বারের মতো তোকে তোর ইচ্ছেটা পূরণ করার একটা সুযোগ দিচ্ছি, সেটা হলো এরকম করে এসে এখানে বলে যা ভুল করেছিস, না হলে ডকুমেন্টস দেখা, তা না হলে আমার সব রেডি, আমি কিন্তু এবার ওই রাস্তাতেই হাঁটবো, এবার আমি ওই রাস্তাতেই হাঁটবো। যাই হোক, আমার মনে হয় কিছু ভিউয়ার্সরাও এগিয়ে আসবে, তারাও এসে দেবে, জমা দেবে যে হ্যাঁ আমরা টাকা পাঠিয়েছি এবং আমাদেরকে এইভাবে বোকা বাড়িয়েছে। যাই হোক, এবার যেটা বলতে চাইছি, তোমরা অনেকে জানতে চেয়েছো এফবিতে কি হয়েছিল। এফবিতে এর আগের বার যখন ওর লিম্ফোমা হয়েছিল, ঘাড়ে ক্যান্সার হয়েছিল, তখন তো ওর রিয়েলি ক্যান্সার হয়েছিল, 4 স্টেজের ছিল ওটা, কিন্তু ওর বিএমটির দরকার হয়নি। তো সেইখানে দাঁড়িয়ে ও যতটা না হয়েছে, ওটা একটা নাটকবাজ মেয়ে, আমি এটা অনেক আগে থেকেই জানি যে ও নাটকবাজ, ওকে আমি চিনি এফবি থেকে, যার কারণে আমি যখন প্রথম ওকে নিয়ে পজিটিভ ভিডিও করি, তোমরা দেখবে ভিডিও এখনও আছে, আমি কিন্তু ওর রোগ বাদ দিয়ে ওর সম্পর্কে পজিটিভ কথা একটাও বলিনি, এবং অন ক্যামেরায় বলে গেছি যে ওর নাটক আমার পছন্দ হয় না, ও প্রচণ্ড নাটক করে, ও সব কিছুকে বিক্রি করে, সেদিনের ভিডিওটাও বলেছিলাম, তোমরা দেখে নিও। তো আজকেও সেটাই বলছি। ও লেটেস্ট খবর যেটা বলছি, এর পরের ভিডিও বৌদি 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 উপহার পাঠিয়েছে আমাকে, মানে বৌদি ষষ্ঠাঙ্গে প্রণাম। বৌদির কিন্তু আবার অতীত উন্মোচন করতে যাচ্ছি আমি, বৌদির অতীতের একটা বিশাল কাহিনী বেরিয়ে এসেছে, তোমরা পরের ভিডিও দেখো, হ্যাঁ এখানে বলবো না, সাসপেন্স থাক। যাই হোক, বৌদি আমাকে মেল করেছে, সব প্রমাণ দেবো। চলো এবার একটু পূজাকে নিয়েই কথা বলি। পূজাকে দিয়ে দেখে এখন আবার বৌদি আবার খেলার চেষ্টা করছে, মানে বৌদিকে দেখে পূজায় ফিল্ডে নেমেছে, এবার বৌদি দেখিয়েছে রাস্তাটা, এবার পূজা এতটা নাচানাচি করছে বলে বৌদি আর প্যারালাইসিস হয়ে চুপ করে থাকতে পারছে না, বুঝেছে? যাই হোক, সেটা বৌদির ভিডিওতে বলবো। যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে যে তখন ও এত অতিরিক্ত পরিমাণে মিথ্যা কথা, রোগটা নিয়ে মিথ্যাচার করেছিল, যতটা না হয়েছে তার থেকে অনেক গুণ বাড়িয়ে বলে অনেক টাকাও এইভাবে স্ক্যাম করে তোলার চেষ্টা করেছিল। এবং এরকমই এই যে হাটে বাজারে দাদা, এই দাদা তার ওয়াইফও ক্যান্সারেই মারা গেছেন। উনি ওনার মেয়ে, যাই হোক আমি ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না, খুব রেপুটেটেড ফ্যামিলি, এবং
ওনার কাছে আইন কোনো ব্যাপার না, এটুকু বলে দিলাম। তো সেই মুহূর্তে ওকে চ্যালেঞ্জ করে ওর এই নোংরামি, ও কোনো সেইভাবে ডকুমেন্টস শো করতে পারেনি বলে ওর এগেনস্টে কেস করা হয়েছিল, এবং সেই কেস কিন্তু ও জিততে পারতো না। ও লাস্টে হাতে পায়ে জোর করে ধরে ওকে কিন্তু কোর্টে হাজিরাও দিতে হয়েছে, এরকম করে হাত পা ধরে তারপরে কেসটাকে তুলতে হয়েছিল। সেই কেস যদি এখন আবার ওপেন হয় না, আর এখনের স্ক্যাম তো মারাত্মক স্ক্যাম, ও আর ওর হাজব্যান্ড কোনোভাবে রেয়াত পাবে না, বুঝতে পেরেছিস তো? একটুখানি বুঝে শুনে খেলিস। নাক থেকে ব্লাড পড়ছে আর স্ক্যানার দিচ্ছিস, স্ক্যানারগুলো সব জায়গা থেকে হাঁটাবি, সব জায়গা থেকে হাঁটাবি। আমার কাছে একটা পিক আছে, আমি পিকটা যেহেতু তার পারমিশন নিইনি তাই রিভিল করলাম না। তার ব্রেস্ট ক্যান্সার ছিল, তুই চিনিস তো? তুই চিনিস না পূজা? তোকে বলছি, সিএমসিতেই তার ট্রিটমেন্ট হয়েছে, তারও কিন্তু ক্ষমতা নেই, খুব কষ্ট করে, সেও সাধারণ ঘরের একটা বাচ্চা মেয়ে, বেশি বয়স না, তোর থেকে অনেক ছোট। ও এই ধরনের ভিডিও করতো কিন্তু খুব একটা ভিউজ পেতো না, কিন্তু ওর মতো আতঙ্ক ছড়াতো না। ও কোন ওয়ে ধরে ট্রিটমেন্ট করছে, কীভাবে অ্যারেঞ্জমেন্ট করছে পয়সার, ও সেটাই দেখাতো, কিন্তু স্ক্যানার ফ্যানার কোনোদিনও দেয়নি। তো ও মানে ব্রেস্ট ক্যান্সারের 4th স্টেজে ছিল, তো ও বিএমটি ফিএমটি সবই হয়েছিল। ও সুস্থ হয়ে যাওয়ার পরে সমস্ত ভিডিওসগুলো ডিলিট করে দিয়েছে, যে না আর রোগের ভিডিও আমি আমার চ্যানেলে রাখবো না, আমি তো সুস্থ হয়ে গেছি, আমি মানুষকে পথ দেখিয়েছি, এখন আমি সুস্থ হয়ে গেছি, আমি সিম্পাথি চাই না, মানুষ ভালো হোক, এটা হচ্ছে মানুষের মোটো হওয়া উচিত। আর ওর মতো আসলে কাঙাল তো, ও তো এখান থেকে ব্যবসা করতে এসছে, ধান্দাবাজি ব্যবসা। আবার এই কদিন আগে এই যে রুমেলা চৌধুরী 10,000 টাকা পাঠিয়েছিল, বলেছে ব্লক করে দিয়েছে, ও তখন কাঁদতে কাঁদতে বললো না আর যা বলে তোমরা অনেকে কাগজ করেছো, চোখ থেকে জল পড়ে না, ও তো ধান্দাবাজ মেয়ে, ওর চোখ থেকে জল পড়ে, বোঝো না? ক্যান্সার পেশেন্ট হয়েও কি লাইফস্টাইল লিড করে, বুঝতে পেরেছো তো? ও ধান্দাবাজ মেয়ে, বুঝেছো? আবার বলছে তোমরা বলে আমি মল থেকে এই কিনি সেই কিনি, এতে আর কত টাকা লাগে? যার শরীরে রোগ তারা তো ফুর্তি কোথা দিয়ে আসবে, ক্যান্সারের মতো রোগ, আর তার বাড়ির লোকই বা কী করে করবে? এটা তো আনন্দ হলেই তো আমরা কিছু কিনতে যাবো, তাই না? এমন নয় আমার নেই, আমি ছেঁড়া পড়ে আসি, বুঝতে পেরেছিস তো? তোর তো হেভি ফুর্তি। এবার তোমাদের ধীরে ধীরে সব কিছুর ব্যাপারে আসবো, কত ইনফরমেশন আমার কাছে এসছে সবটাই বলবো। যাই হোক, তো মানে ওর হচ্ছে গিয়ে এত লোভ, এতটাই ওর লোভ, যে লোভের কারণে ও ওই ক্যান্সারটাকে হাতিয়ার করে এখানে এখন মানুষকে বোকা বানিয়ে মানে প্রচুর টাকা তুলছে, কারণ ওর অনেক লোন আছে, সেই লোনগুলো শোধ করতে গেলে টাকা লাগবে, ও সেই লোন তো শোধ করতে পারছে না, কারণ ওর বরের এখন কাজ নেই, চলে গেছে কাজটা, তোর বরের কাজ চলে গেছে। কে জানিয়েছে জানিস? একজন ইন্ডিয়ান আর্মি জানিয়েছে। আমি চাইলে এটাকে নিয়ে কন্টেন্ট করতে পারতাম যে ইন্ডিয়ান আর্মি, এটা কন্টেন্ট বা টাইটেল থাম্বনেলে খেললে পরে প্রচুর ভিউজ হতো আমার, কিন্তু আমি তাদেরকে সম্মান করি, তারা আমার দেশকে প্রোটেক্ট করে, তারা আমাদেরকে প্রোটেক্ট করে, সে আমার কন্টেন্ট নয়। আমি ওই বোনটাকে স্যালুট জানাই, যে আমি পরে বলছি ওই বোনটার প্রসঙ্গে, তো তার নামও আমি বলবো না, যাই হোক আমি সবটা বলবো, যে ওর বরের কাজ নেই প্রথমত, তো সেই কারণে, আর ওর এত লোন, আর এই লোন কিসের জন্য? রোগের জন্য। পূজা বলবো রে, আমার না তো সব বলতে ইচ্ছা করছে, তোর ইতিহাস পুরো বলে দিতে ইচ্ছা করছে। তোর রোগের জন্য কয়েক মাস আগে ও তো ক্যান্সারকে ফাইট করে বেরিয়ে এসেছে, 1-1.5 বছর থেকে হবে ফাইট করে বেরিয়ে এসেছে, ও এখনও ট্রিটমেন্টের মধ্যে আছে। যে ক্যান্সারকে ফাইট করে বেরিয়ে আসে, যে ট্রিটমেন্টের মধ্যে থাকে, তার বাড়ির লোকের আর তার প্রথম ফোকাস কী হবে? ক্যান্সারের মতো রোগ আমি পুরো কিওর সুস্থ হব, তাই তো? পুরো কিওর সুস্থ হব, তারপরে তো বাকি জীবন আমার পড়েই আছে, সেই জীবনে আমি সব করতে পারবো আমি যদি সুস্থ হই, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর মানে ওর হচ্ছে কি বলতো, বলে না ফাঁকা কলসি বাজে বেশি, ওই অল্প জলের মাছ বেশি লাফায়, মানে নেই নিজেদের মুরত নেই, ওদিকে ফুটানি বিশাল হেভি ফুটানি, দেখেছো তো? ওই সরস্বতী পুজো না কিসেতে, তারপর মেলায় গেছিল ঘুরতে, সাজগোজের বাহার ক্যান্সার পেশেন্ট। আমরা ক্যান্সার পেশেন্ট না হয়ে মানে কোথাও বেরোবো কথাটা শুনলেই জানি আমার কেমন লাগে, এই তো রেডি, কোনো রকম রেডি হলেও তো হতে হবে, মানে এর সাজগোজের বাহার। হ্যাঁ সাজ, দেখো সবার ইচ্ছে নয়, অনেকে সাজতে ভালোবাসতেই পারে, ভালোবাস না, মানুষকে বোকা বানাচ্ছিস কেন? বোকা যদি না বানাতিস তুই যেমন ইচ্ছা থাকতিস, কেউ কিচ্ছু বলতো না। যাই হোক, তো যেটা বলতে চাইছি, কয়েক মাস আগে দেখবে ওর একটুখানি, তোমরা 6-7 মাস আগে চলে যাবে, সেখানকার ভিডিও দেখবে, ও যখন আগে যে বাড়িটায় ভাড়া থাকতো, আমি তো এফবি থেকে এগুলো দেখে এসেছি, বুঝেছো? তো আগে তখন বৌদি এত চলে আসেনি, তখনকার কথা বলছি, যখন ভাড়া থাকতো তখন গরমে তো প্রচণ্ডই গরম লাগে, এটা তো সত্যি কথাই। তো তখন ওর টিভি চাই, ওর কুলার চাই, ওর ওই যে বড় ফ্রিজটা দেখতে পাচ্ছ না, ওই ফ্রিজটা চাই। এবার এগুলো কিনতে গেলে তো মাল্লুও চাই, সেই মাল্লু তো ওদের নেই। তখন ও কি করেছে, লোন নিয়ে
দিয়েছে, এবার ওকে আর কেউ লোন দেবে না, মানে ও তো সব জায়গায় জালিয়াতি করে, লোন নিলেও সেই লোন শোধ করে না ঠিকঠাক করে। আর ওর রিলেটিভদের সাথে কেন রিলেশন নেই জানো? আমি তোমাদের বলছি, ও মাসির নামে, এর নামে, তার নামে কেউ বলে আমাকে লোন তুলে দাও, তো তারা ভাবে ও অসুস্থ, তো আর বলে না আমি এই কিনবো সেই কিনবো, ও বলে আমি অসুস্থ, রুগী আমার লোন তুলে দাও। এবার লোন তুলে দিলে আমার নামে তো লোনটা তুলছি, এবার যখন লোনটা আমার মানে পরিশোধ করার সময় আসবে, সপ্তাহে বা মাসে হোক, আমাকে টাকা দিতেই হবে। আমি খাই বা না খাই, আমি যেখানে থাকি, টাকা কিন্তু আমাকেই দিতে হবে। আমি কাকে তুলে দিলাম সে কিন্তু দেখবে না, আমাকে এসেই কিন্তু তারা ধরবে। তো ও টাকা পয়সা দেয় না, তখন তাদের ঘাট থেকে টাকা দিতে হয়। এটা মানুষ কতবার মেনে নেবে? কেন মেনে নেবে? তারপর তুমি যদি ট্রিটমেন্ট করতে সেটা একরকম, তুমি তো ওই কি কুলার, ফ্রিজ, টিভি এই কিনা ঘর ভরেছো, কি ভরিসনি? এই কিনা ও ঘর ভরেছে। টিভিটা প্রয়োজন, বাচ্চা আছে, বাচ্চাটার সময় কাটে না, আমরাও বুঝি একটা টিভির খুব একটা দাম নয়। টিভিটা এনেছে ঠিক আছে, টিভিটা কষ্ট করে নিজেরাও ইএমআইতে নিয়ে মাসে 1-1.5 টাকা করে দিয়েও এখন 15-20 হাজার টাকা আচ্ছা টিভি হয়ে যায়, তাই না? তো 5,000 টাকা ডাউন পেমেন্ট করে আস্তে আস্তে করা যায়। কিন্তু আমি যদি এখন একটা 30,000 টাকা দামে ফ্রিজ কিনি, মানে আমার ঘরে ওর যে ফ্রিজ, আমার ফ্রিজও আছে, আমি ফ্রিজটা নিয়েছি 2 বছর, আমার 33,500 পড়েছে। আমি তখন একদম শুরুতে নিয়েছিলাম, মানে আমার বিয়ের যে ফ্রিজটা ছোটো হয়ে গেছিলো ওটা চেঞ্জ করে আমি এই বাড়িতে যখন ভাড়া আসি, ভাড়া আসার 1 মাস পরে আমি ফ্রিজ, এই সোফাটা, এসিটা আর কি জানি আমি একসাথে নিয়েছিলাম, আমি উৎসব থেকে নিয়েছি। তো আমি সেই জন্য বলতে পারলাম, তখন নতুন উঠেছিল মডেলটা, এখনও তো দামটা আর একটু কমেছে না বেড়েছে আমি জানি না। তো সেই ফ্রিজও কিনেছে টিপেল ডোরে, বুঝতে পেরেছো তো? তারপরে কুলারটা কিনেছে, একটা কুলার নাই করে হলো 10-15, এখন ও কত বড় কুলার কিনেছে সে তো আমি এখান থেকে দেখে বুঝতে পারবো না। তো সেগুলোর জন্য লোন করে এগুলো কিনেছে, এবার এইসব লোন তো শোধ করতে হবে। তারপরে তো আরও এর জন্য লোন, ওর জন্য লোন, টুকটাক আর রোগের জন্য ওর যে খরচা হয়নি বলবো না, ওর অনেক টাকাই খরচা হয়েছে। কিন্তু এবার দেখো আমার রোগ সব তো অন্য কেউ দেবে না, আমাকে তো নিজের কিছু দিতেই হবে, খরচা করতেই হবে। তবে আমার যদি 10 টাকা প্রয়োজন হয়, সেখানে যদি 6 টাকা আমি অন্যের কাছ থেকে পাই, তাহলে 4 টাকা দিতে কি লাগে? সেটা তো দিতেই হবে। আর ওর মা তখন নিজের জায়গাও বিক্রি করেছিল, ওর খালি পয়সাই নেই, থাকবে কি করে? থাকবেটা কি করে? তারপরে আরও যেটা জানি সেটা আমি বলতে পারছি না, সেটা বলবো না। সেটা যদি বলতাম না, জুতো খুলে বাড়ি আসতে ওই দুটোকে, যে ওরা কি বুঝেছে তো কি করে ওরা আদতে, খালি পয়সা নেই বলেছি না, তোর ঠিকুজি কুষ্টি আমি সব জানি। তুই প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক ঘন্টায় কি করছিস সেই খবর, তুই এখন কি করছিস সেই খবরটা আমার কাছে চলে আসবে। খোঁজ, কে আমাকে বলছে খোঁজ, কার সঙ্গে চ্যালেঞ্জ দিতে এসেছিস জানিস? আমি এখানে বসে তোকে ওখান থেকে উচ্ছেদ করার ক্ষমতা রাখি, এখানে বসে আমি সেই শিলিগুড়ি থেকে বৌদিকে উচ্ছেদ করেছি, বুঝতে পেরেছিস? অসভ্য নোংরা মেয়ে। এই কারণে ওর নামে কেস হয়েছিল আগের বার, আর এই কারণে ওর লোন আমি বলে দিচ্ছি, আর সেই লোন পরিশোধ করতে পারছে না বলে স্ক্যানার দিয়ে টাকা ফিউচারের জন্য রেখে দিচ্ছে। ফিউচার কি? এদের লাইফস্টাইল খুব খারাপ, এই লাইফস্টাইলে চলতে গেলে ওর অনেক টাকা লাগে, বুঝতে পারছি? অনেক টাকা লাগে, মানে এর কেস হিস্ট্রি অনেক খারাপ, অনেক রকম কেস হিস্ট্রি আছে এদের। তারপরে ও তো নিজেই এখানে বেঁচেছিল স্বামীকে, আমার স্বামীর অন্যের সঙ্গে সম্পর্ক আছে, অসভ্য নির্লজ্জ নোংরা মেয়ে, সেই স্বামী আবার এই বউ এই নোংরামিতে সাথ দেয়। সব ছেড়ে দিল, আমার মা কি করে এগুলোকে মানছে আমি পাচ্ছি না। আমি বৌদির ক্ষেত্রেও তার মাকে পারিনি, যেটুকু না বললে নয় বলেছি, ওর ক্ষেত্রেও পাচ্ছি না। এটাই হচ্ছে আমি ব্যর্থ, এই জায়গায় আমার ব্যর্থতা, রিয়েলি বলছি। মানে এত মানবিকভাবে ভাবি বলে ব্যর্থতা। যেমন পূজাকে এতদিন আমি ছাড় দিয়েছি, ওই বাড়াবাড়ি না করলে তো আমি এখনও ওকে নিয়ে এইভাবে ভিডিও করতাম না, ছেড়েই দিতাম সার্ভাইভার বলে। মানে এত বেশি ইমোশন দিয়ে মানুষকে দেখাটা উচিত নয়, এটাই হচ্ছে কথা। তাহলে এরা পেয়ে বসে, মানে এরা এতটাই নোংরা নির্লজ্জ, ক্ষমতা ওকে চাইতেই হবে, তা না হলে ওর নামে কেস হবে, বুঝতে পেরেছিস তো? চঞ্চলদা নামটা বলে আমার উচিত হয়নি, যাই হোক কোনো ব্যাপার, এটা তোমাদের জন্য না, এটা পূজার জন্য, এই একটা নামেই পূজা, বুঝেছো? আর কিছু বললাম না। এবার আমি তোমাদেরকে বলবো, একজন ইন্ডিয়ান আর্মি, সে আমাকে কমেন্টস করেছে, খুব ভালো লাগলো। আমি বিশ্বাস করো এতটা, মানে আমি সবার আগে তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই, শুধুমাত্র তোমাদের কারণেই সম্ভব এই কাজগুলো আমার পক্ষে করা। তোমরা উঠে না আসলে আমি এখানে বসে এই কাজগুলো করতে পারতাম না। তোমরা উঠে আসো বলেই আমার কাছে এত তথ্য প্রমাণ উঠে আসে। দেখো আমি তো বাড়ি থেকে বেরিয়ে কোথাও গিয়ে কিছু কালেক্ট করি না। হ্যাঁ, তোমরা যদি আমাকে একটা রাস্তা দেখো, আমি আরও 4টে রাস্তা নিজে থেকে খুঁজে বার করি, এটা আলাদা, কিন্তু তোমরা রাস্তা দেখাও, সবার কাছে আমি এই জন্য সত্যি কৃতজ্ঞ। এবার আমি বলছি, একজন ইন্ডিয়ান আর্মি, একটি বোন রাজস্থানের বর্ডারে তার এখন পোস্টিং, তো সেই বোনটি আমাকে বলেছে যে এই তার কাকা, আমি
নামধাম বলবো না, তার কাকার বাড়ি পূজার বাড়ির পাশে, এবং পূজার এই জিনিসপত্র দেখার পরে সেও ভেবেছিল ওর স্ক্যানারে টাকা পাঠাবে, যেহেতু তার কাকার বাড়ি, কাকার সঙ্গে কথাবার্তা, এবং কাকা ওদের পুরো কীর্তিটা ওকে খুলে বলেছে। তার মানে কত কীর্তি ওদের আছে, এবং কাকা ডিরেক্টলি বলে দিয়েছে, নাম বললে তো পূজা চিনেই যাবে, নাম বলবো না, পরে বলবো না, মানে রাখতে হবে তো হাতে কিছু। তো কাকা বলেছে 1 টাকাও দিবি না, পুরো জালিয়াত, পুরো ফ্রড। এবং ওর হাজব্যান্ডের এই মুহূর্তে কাজ নেই, ওর হাজব্যান্ড কি করে জানো তোমরা, র্যাপিডোর, যাই হোক, বাইকটা লোনে নেওয়া, সেই রিলেটেড কোনো একটা ইস্যু, সবই ওদের লোনে, তো লোনে নেয়, অথচ আমি ততটুকুই নেবো না, বাইকটা প্রয়োজন, যেহেতু এটা করে, একটাই প্রফেশন তোর বরের, এটা চুপি চুপি তোকে বললাম, আর বললাম না, তোকে শুধু বোঝালাম যে আমি কত দূর জানি, এটুকু তোকে বোঝালাম, বুঝেছিস? তুই তো আমার ভিডিও দেখিস, তুই তো মানে কালকের পর থেকে এরম করে তাকিয়ে আছিস কখন আমার ভিডিও আসবে, যেই ভিডিও আসলে 10 মিনিটে তোর ওখান থেকে এফবি থেকে একদম ওই যে আন্ডার আর্মস কোথায় গেল রে? আহারে কি সুন্দর ভিক্ষা দিচ্ছিলে, আরেকবার দে রে, আরেকবার দে, বুঝেছিস? যাই হোক, তো এরা হচ্ছে সেই ধরনের জালিয়াত, সেই ধরনের ফ্রড। তো এদের কীর্তিকলাপ আরও অনেক কিছু আমি জানি, সেটা আমি এখানে বলতে পারছি না, তবে আরও কিছু কিছু বলবো, প্রত্যেকদিন একটু একটু করে আউটবাস্ট করবো। যাই হোক, তো সেই বোনটি আমায় বলেছে, এবং তাকে আমি বুঝতে পারিনি তার আইডি দেখে, ভাই না বোন, আমি ভাই বলেছি। তো তারপরে সে আমাকে আবার রিপ্লাই করেছে যে তুমি খুব মিষ্টি দিদি, তোমার ভিডিওর অপেক্ষায় আমি থাকি। আর তো সারাদিন এত ব্যস্ততা, এত কাজের প্রেশার, তাদের কাজের কীরকম প্রেশার তোমরা জানোই। তো তুমি ভালো থেকো দিদি, আর তোমার ভিডিও না দেখলে আমার একটু ভালো লাগে না, কারণ তুমি সত্যের পথে থাকো, এই কারণে তোমার ভিডিও দেখি। একজন এত বড় কর্তব্যরত অফিসার, ও হচ্ছে গিয়ে ডিফেন্সের মানে অফিসার, আর্মি অফিসার আর কি, তো ও এত ওর ব্যস্ততা শিডিউলের মধ্যেও ও আমার ভিডিও দেখে। বিশ্বাস করো, এই যে তোমরা যেটুকু ভালোবাসছো আমাকে ভেতর থেকে, এই যে এরা, একজন ডক্টর আছেন, রিসেন্ট আমার ভিডিও দেখছেন, আমি নাম নেবো না ওনার, আমার কমেন্ট সেকশান আছে, তোমরা দেখবে। মানে এই যে এই ধরনের মানুষগুলো যারা কেন দেখে, কারণ আমি ফেক কিছু বলি না, আমি ফেক নিয়ে কাজ করতে পারি না, আমার কন্টেন্ট থাকে না, আমি সব কন্টেন্টে কাজ করতে পারি না, যেই কন্টেন্ট আমার মন মতো হয় না আমি কাজ করি না, দেখবে সেদিন আমি ভিডিও স্টপ করে দিই, ভিডিও আমি দিই না সেদিন, কারণ আমি না মিথ্যাচারিতা, রংচং মাখিয়ে ব্যবসা করব, ব্যবসা যদি করতে বসতাম, দেখো আমি যদি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম না, নেগেটিভের থেকে আমার ভিউজ অনেক বেশি হতো। বৌদিকে নিয়ে যে কটা পজিটিভ ভিডিও করেছি সবই 50,000-এর ওপরে গেছে, নেগেটিভ ভিডিও যখনই করেছি 5-6-এর ওপরে কিন্তু আমি উঠতে পারিনি। কিন্তু আমি তো ব্যবসাটাকে দেখি না, আমি দেখি আমার মানবিকতাটাকে, আমি দেখি আমি এখানে যখন একজন ক্রিয়েটার হিসাবে আছি, কোনো মানুষকে যেন এখানে বোকা না হতে হয়, আমি সেটাই দেখি। যাই হোক, অন্তত পয়সাকে সাইড করে রেখো, হয়তো আমি 6 মাসে একটা পেমেন্ট পাই কি পাই না, আমি একটা পেমেন্ট পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, হয়তো আরও 6 মাস পরে গিয়ে আবার একটা মিনিমাম পেমেন্ট পাবো, তাতে আমার দুঃখ নেই, কারণ পেমেন্টটাই আমার জীবনের সব কিছু নয়। আমি একটা পরিচিতি চেয়েছি তোমাদের ভালোবাসার থ্রু দিয়ে, যে তোমাদের ভেতরে জানি আমি একটা আমার জায়গা করে নিতে পারি, তো যেটা পেয়েছি এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। আমার আর কিচ্ছু চাই না, পয়সা সব কিছু নয়, সবাই পয়সা দিয়ে মূল্যায়ন করতে পারে না, আর পয়সা দিয়ে তো সম্মান কেনা যায় না, তাই না? যাই হোক, তো সেই বোনটিকে আমার ভেতর থেকে অনেক অনেক ভালোবাসা, ওকে আমি ধন্যবাদ জানাবো না, জানিয়ে ছোটো করবো না। আর বোন বললাম, কিন্তু উনি একজন অফিসার, তো ওকে আমার আরও রেসপেক্ট দেওয়া উচিত ছিল। আর তারপরেও আমি কালকে কমেন্টসেও বলেছি, আবারও বলছি, নিজের খেয়াল রাখো, নিজেদের খেয়াল রেখো, যারা তোমরা ওখানে আছো পোস্টিংয়ে, প্রত্যেকে নিজেদের খেয়াল রেখো। যাই হোক, এবার এটা গেল। এবার আরও একজন জানিয়েছে ও বাড়িতে কিভাবে ঝগড়া করে। এবার ঝগড়া করার জন্য কে আছে? এখন ওর হাজব্যান্ড আছে, আর ওর মায়ের সাথে সাংঘাতিকও ঝগড়া করতো, আর শ্বশুরের সাথেও রিলেশন ভালো হবে না, কারণ শ্বশুরের সাথে ও মিশে খেতে পারে না, বুঝেছো তো? বলে দিলাম, এর থেকে আর বেশি কিছু জিজ্ঞেস করো না, কারণ ওই দিকটা আর দরকার নেই। আগে ওর কেস সামলাক, আগে ওর মিথ্যাটা সামলাক, আগে ওর ডকুমেন্টস এখানে আগে শো করুক, তারপর হচ্ছে গিয়ে বাকি কথা। ওকে আগে ডকুমেন্টস শো করতে হবে। এবার আসবো আসল কথা, সেটা হলো আমার কালকের ভিডিওর পরে তুই এফবি থেকে পোস্ট ডিলিট করেছিস, তাহলে তুই এই যে রুমিলা চৌধুরী, যেদিন আমি ভিডিও করলাম তুই কাঁদতে কাঁদতে আমি চোর নই, তুই চোর নস, তোরা ডাকাত, বুঝেছিস? সেটা আমি জানি। তো সেই ভিডিওটাতে তুই জেনারেলে ডাক্তার দেখাচ্ছিস, সেটা এখানে রিভিল করেছিস, বলেছি আইডি চাই না, ও আইডি রিভিল করেছিস। তারপরে ডক্টর উদয় স্যারের তুই একটা এখানে প্রেসক্রিপশন নয়, একটা ডকুমেন্ট শো করেছিস, এবং সেখানে একটা ওয়ার্ড করেছিস যেটাতে স্পষ্ট যে তোর ঘাড়ের লিম্ফ নোড পর্যালোচনা করার পরে তারপরে তোর কেমো চলবে, কেমো চলার পরেও আবার কিছু টেস্টের দ্বারা পর্যালোচনা করা হবে। আমি সেটা তোমাদেরকে পড়েও শুনেছি। এবার তুই কি ভেবেছিলি? কতদূর শিক্ষিত তুই ভেবেছিলি এটা দেওয়া মানে ডিম
লাইফস্টাইল ভাবে মা আমি মিথ্যে বলছিলাম, মানে পূজা সব সত্যি বলেছে, আমি বোকা, ডিম্পি লাইফস্টাইলের ক্যান্সার হয়নি তাতে কি হয়েছে? ডক্টর মানে মেডিকেলের যেই জায়গা থেকে ডিম্পি লাইফস্টাইল নিজেকে তুলে নিয়ে এসেছে না, অনেক কিছু জানি, বুঝতে পেরেছিস তো? আমি যেখান থেকে পার করে এসেছি, হয়তো ভগবানের মানে অসীম কৃপার, আমার বাবা মা, আমার স্বামীর ভালোবাসা, আমার সন্তানের ভালোবাসা না থাকলে, সন্তানরাও এখন 10 বছর ধরে আছে, আমার পক্ষে এখানে থাকা সম্ভবই নয়। এখনও যতগুলো রোগ নেই, আমি ইনস্ট্যান্ট কথা বলছি এবং পজিটিভলি কথা বলি, কেউ আমায় দেখে বুঝবে না যে আমি অসুস্থ, অথচ আমার ভেতরে কতগুলো রোগ নিয়ে বসে আছে। কারণ আমি এগুলো নিয়ে ভাবি না। আমার রোগ আইডেন্টিফাই হয়েছে, ডক্টররা আমায় বলেনি আমি মরে যাবো, কখনোই বলেনি, ট্রিটমেন্ট করতে হবে, রোগ হতেই পারে, আমার থেকেও বড় বড় রোগ মানুষের হয়। তারা যখন নিজেদেরকে ফাইট করে নিয়ে আসছে, তাহলে আমি কেন পারবো না? তো মানুষকে ভুলভাল ইনফরমেশন দেবো, জানি না, টুকলি করে পাস করার মতো। তুই তো টুকলি করেছিস ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে, এই জন্য তোর পরিস্থিতি এই। তো সেই যে ভিডিওটা যেখানে আমি ধরে ফেলেছি তোর জেনারেলে তুই ডাক্তার দেখাচ্ছিস, সেই ডকুমেন্ট শো করেছিস, যেখানে ধরে ফেলেছি তুই উদয় স্যারের কেবল প্রেসক্রিপশন শো করেছিস, যেখানে আমি তোর আইডি নাম্বার দিয়ে আবার সিএমসির থেকে অনেক কিছু ইনফরমেশন নিয়ে এসেছি। কালকের ভিডিওর পরে তুই সেই ভিডিও ডিলিট করলি কেন রে? তুই তো প্রমাণ দিয়েছিলি আমি চোর না। বল না একটা ভিডিও করে তুই ডাকাত, বল। চোর না, তোকে কার সাথে রিলেট করতে আমার ইচ্ছা করছে জানিস? পারলাম না, শুধুমাত্র ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে, নেই আর ওই ভিডিওটা। এই যে সপ্তাহখানেক আগে কাঁদতে ভিডিও করেছিল, তোমরা দেখো সবাই কত সিম্পাথি দিয়েছিলে না, দেখো তো গিয়ে ওই ভিডিওটা আছে নাকি। আমাকে কালকে একজন কমেন্টস করেছে, উনি বলেছেন যে আমার বাড়িতে যে রান্নার করতো একটি বোন, রান্নার কাজ করতো, সেই বোনটির ব্রেস্টে লিম্ফ নোড ধরা পড়েছিল, ব্রেস্ট ক্যান্সার 4th স্টেজে ছিল, এবং সে এনআরএসে দেখিয়েছে, কারণ তাদের তো এত পয়সা নেই, তারপরও সে এনআরএসে দেখিয়েছে, এনআরএসে তার বিএমটি হয়েছে। ও তো লাখই, ওর বিএমটি করতে হয়নি, ও 16 লাখ টাকার এস্টিমেট দিয়েছে। তোর কিসের 16 লাখ টাকা লেগেছে? কিসের লেগেছে 16 লাখ টাকা? যার বিএমটি হয়েছে তার লেগেছে 16 লাখ টাকা, ধরেই দেখিয়ে দেবো। নাটকি মেয়ে ছেলে একটা। তো সে বলছে এনআরএসে তার বিএমটি হয়েছে, এবং সে আজকে 5 বছর ধরে পুরো কিওর। তার পুরো জার্নিটাতে আমরা সাথে ছিলাম, তার সবটা আমরা নিজের চোখে দেখেছি, এবং ও যে কমপ্লিকেশন দেখায় তার একটা ওর মধ্যে ছিল না, কারণ ও ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট। সে আমাকে বলেছে, একটা দাদা গৌতম দা, সে বলেছে যে আমার ক্যান্সার আমি জানি, তার বয়স 52, সে মাঝে মাঝে আমার ভিডিও দেখে, কলকাতাতেই তার বাড়ি, 52, আর তার মায়ের বয়স কত 76 বা 8 এরকম একটা কিছু বললো, যে ওনার ক্যান্সারের জন্য ওনার জিভটা পর্যন্ত বাদ হয়ে গেছে। বলছি এরা জানে ক্যান্সার কি জিনিস? ক্যান্সার আমার যেমন সব শেষ, আমার জিভটাও বাদ হয়ে গেছে। আমি সেইভাবে লড়ছি আজকে 7 বছর ধরে। তাহলে ও ক্যান্সারকে নিয়ে খেলছে, মানুষকে বোকা বানাচ্ছে। আরে জানিস তো ওই যে ওপরে যে বসে আছে না, কার্মা ইজ ব্যাক, সে সব কিছু হিসাব গুনে দেয়, বুঝেছিস তো? এমন একটা সময় আসবে না তোকে দেখে লোকে থুতুও ছেটাবে না, দেখে নিস। আমি তোকে কিছু আর বলতে চাই না, ছেড়ে দিলাম। এতগুলো মানুষের ইমোশন নিয়ে তোরা দুজনে মিলে খেলছিস না, ছেড়ে দিলাম ওই যে ওপরে যে আছে তার জন্য। আর বাকিটা সবার সামনে তুলে ধরার জন্য তো এই ডিম্পি লাইফস্টাইল আছে, আমি একাই 100, আমার আর কাউকে দরকার নেই। তো আজকে অনেক কিছু তোমাদেরকে জানালাম। এবার যদি বলো কেসটা নিয়ে দিদি কিছু বলো, এই ভিডিও 43 মিনিটের হয়ে গেছে দিদি, বাবা। দিদি কেস নিয়ে কিছু বলো। ওই যে বললাম ওকে একটা লাস্ট ওয়ার্ন দিলাম আমি, ও নিজে স্বীকার করুক তো ভালো, না করলে প্ল্যান আছে আমার কাছে, সবটাই আছে, অনেক দূর কথাবার্তা এগিয়েছে, তারপরে দেখা যাক কি করা যায়, কোন ওয়ে ধরে করবো, বা কি কতটা করলে ঠিক হবে বা ঠিক হবে না, সবটাই তোমাদেরকে জানাবো। কারণ যেহেতু আমি একজন শুধুমাত্র ক্রিয়েটার আর ও একজন ক্রিয়েটার, তো এটাই তোমাদেরকে একটা কথাই বলবো, সবাই সচেতন হও। এই ক্ষেত্রে, বৌদির ক্ষেত্রে শুধু এরকম ক্ষেত্রে নয়, এরকম অনেক ক্ষেত্র আছে। সোশ্যাল মিডিয়া এখন নোংরামিতে পরিণত হয়েছে, বড্ড ভালো কিছু পাবে না এখান থেকে। নিজেদেরকে সেভ করো, ভালো করে যাচাই করবে, তারপরে মানুষের পাশে দাঁড়াবে না বলবো না। অনেক অসহায় মানুষ আছে, কিন্তু সেটা বোঝো কারা দরকার। এইসবকে না দিয়ে এই যে রাস্তাঘাটে অনেক অসহায় মানুষ থাকে, তাদেরকে খাওয়াও, অনেক বেশি আশীর্বাদ পাবে। এইসবকে কেউ 500, কেউ 1000, কেউ 10,000, কেউ 1200। একজন আমাকে কালকে বলছে, আরে আমি 5,000 টাকা পাঠিয়েছিলাম, কিন্তু ও এরকম। যাই হোক, আমি কেস করতে চাই না, কারণ ওটা আমি ওর মেয়েকে দিয়েছি, ওর মেয়েটা তো নিষ্পাপ, আমি মনে করবো ওর মেয়েকে দিয়েছি। তাহলে ও কত টাকা নিয়েছে? আরেকজন বলছে মানে মিনিমাম 500-র নিচে ওর কোনো টাকা ঢোকে না। আরেকজন বলছে, দিদি জানো আমি 500 পাঠিয়েছিলাম, আমাকে না এফবি থেকে ব্লক করে দিয়েছে। আর এরকম বহু মানুষ কমেন্টস করেছে, টাকা পাঠিয়েছে, কেউ 1200, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, ব্লক করে দিয়েছে। কারণ কী পরিমাণে টাকা তুলেছে। আমার রোগ হবে, আমি কেন তুলব না? আমি পাচ্ছি না, আমি তুলি।
ও এখনো স্ক্যানার দিত, আমার তাতেও অসুবিধা নেই, সত্যিটা বলেই দিত যে দেখো আমি তো সার্ভাইভার, তাহলে আমার এখনো যা যা ট্রিটমেন্টের দরকার আমার পক্ষে তো আর সম্ভব না। তোমরা তো জানো এতগুলো দিন ফাইট করার পর আর কি থাকে, আর আমাদের মতো সাধারণ ঘরে মানুষ, তোমরা একটু সাহায্য করো। ওকে নিয়ে 100টা পজিটিভ ভিডিও করতাম। কত বড় মেয়ে বুঝতে পেরেছো তো, এখানে পেন দিয়ে একে বলছে, এরকম দিয়ে দেখিয়ে বলছে, আর স্ক্যানার পাশে, তার মানে ওর ওটি হয়ে গেছে, ঘরে বসে বসে ওর হাজব্যান্ড আর কি ওটিটা করে দিয়েছে, তো স্ক্যানারে আমার টাকা পাঠাও, নাক দিয়ে ব্লাড পড়ছে, পাশে স্ক্যানারে টাকা পাঠাও। অথচ ওর কোনো ট্রিটমেন্ট নেই, কোনোদিনও মেডিসিন নিতে দেখেছো, কোনোদিনও কোনো ডাক্তার দেখাতে দেখেছো? শুধু ভেলোরে যারা দেখায় তারা এখানে আর কোনো ডাক্তার দেখায় না, কিছু করতে দেখেছো? ও টাইম হবে সামনের মাসে, ও যাবে আবার চেক আপে, যাবে। আমি আর কিচ্ছু বলবো না এটা নিয়ে, শুধু বললাম যাবে, শুধু এটুকু বললাম, এই মুহূর্তে আর কিছু বলবো না, কারণ আমি সবই জানি। বললাম না ওর ভেতরেও এখন কি করছে সেই খবর আমার কাছে আসে। আর ওই যে কানের বিক্রি করছে, এই কানের আগেও বিক্রি করেছে, এগুলো আগের ভিডিও। এসবে তোমরা কেউ মানে ইমোশনালি ব্ল্যাকমেইল হয়ে যেও না, বুঝতে পেরেছো? নিজেদেরকে সেফ রাখো, এটুকুই বলি। ধুরন্ধর জালিয়াত, শুরু থেকে জালিয়াত ছিল, এই আজকের জালিয়াত না। এটা ওয়াইটিতে বেশি দিনের না, ওয়াইটি সাবস্ক্রাইবার এর কম, ফেসবুকে কিন্তু বহুদিনে, ফেসবুকে যথেষ্ট ভাইরাল, বুঝেছো? ফেসবুকটা একটু ঘেটে এসো। অনেকে বলছে ফেসবুকে ঢুকতে পারি না, আমাকে ব্লক করে দিয়েছে। দেবে তো, তোমাদের দরকার ছিল পয়সার জন্য, মাল্য নিয়ে নিয়েছে, ব্লক করে দিয়েছে। ও তো ব্যবসা, ও যদি রুগী হতো তোমাদের কি ব্লক করতো? কেন করতো? আর ও যদি সত্যিই রুগী হতো, আমার ভিডিও ধরে ও কেন এই ভিডিও দুটোকে মানে পোস্ট আর ভিডিও দুটোই ডিলিট কেন করলো? যে অনেস্ট হবে, যার কাছে সত্যি থাকবে, সে তো ফাইট করবে, সে তো বলবে ও মিথ্যে বলছে, এই দেখো প্রমাণ আছে। যেমন আমাকে তোমরা অনেক রকম কমেন্টস করো, ও কেটে কত ভিডিও করলে, তারপরে কত সামর্থ্য আমাকে করেছে, বৌদির ক্ষেত্রেও করেছে। আমি কি এই কন্টেন্ট থেকে সরে গেছি? কেন যাবো? কারণ আমি জানি আমার কাছে কি আছে, আমি জানি আমি কি নিয়ে লড়ছি, আমি জানি ও মুখ দেখাতে পারবে না। ওকে যদি টান মারি না, ও আমারও পায়ে পড়বে, এটা আমি জানি বলেই তো ভয়তে সব ডিলিট করছে। আজকের ভিডিওর পর আরও অনেক কিছু ডিলিট হবে। যাই হোক, ভিডিও 46 মিনিট, সরি গো, কিচ্ছু করে না, এত কিছু বলতে গেলে না। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও বলবো।